রামানুজন শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা চঞ্চল ঘোষের এক্সারসাইজ 1 এর সেকেন্ড পার্টটা করব। এর আগের দিন আমরা 1 থেকে 25 দাগ করেছিলাম, আজকে 26 দাগ থেকে শুরু করব। পেজ নাম্বার হচ্ছে 283 পেজের 26 দাগ থেকে। আমরা এই চ্যানেলটা মেইনলি তোমাদের অঙ্ক শেখানোর জন্য করছি। তোমরা দেখতে থাকো, অবশ্যই শিখতে পারবে এবং আমি শিওর তোমরা অবশ্যই শিখবে। জাস্ট দেখতে থাকো। তাহলে দেখো 26 দাগের অঙ্কটা শুরু করা যাক। চলো, কি বলছে? বলছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান। বৃত্তের পরিধি যদি 2πx হয় তবে বর্গক্ষেত্রের পরিধি কত? তা আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহুতার স্কয়ার, বর্গক্ষেত্রের পরিসীমা ও পরিধির সূত্র 4 × বাহু, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr স্কয়ার, আর পরিধির সূত্র হচ্ছে 2πr। এগুলো কিন্তু আমরা জানি। কোশ্চেনে কি দেওয়া রয়েছে? কোশ্চেনে দেওয়া রয়েছে যে বৃত্তের পরিধি 2πx। তাহলে আমরা বৃত্তের পরিধি সমান কি জানি? 2πr। তাহলে বৃত্তের এই একটা বৃত্ত, এটা যদি ব্যাসার্ধ r হয় তাহলে পরিধি হচ্ছে 2πr। 2πr সমান কি দেয়া আছে আমাদের? 2πx দেয়া রয়েছে বৃত্তের ক্ষেত্রে। এটা পরিধি সূত্র 2πr, এটা সমান কি দেয়া রয়েছে? 2πx। তাহলে কি বলেছে? বর্গক্ষেত্রের পরিধি কত? তাহলে এখান থেকে আমরা r সমান কি পেলাম? x। r সমান পেলাম x, মানে বৃত্তের ব্যাসার্ধ পাওয়া গেছে হচ্ছে x। ব্যাসার্ধ x পাওয়া গেল। কি বলছে? বলছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? বাহুতার স্কয়ার। আর এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ কি পেয়েছি? x। x একক, তাই তো? তাহলে যেহেতু ব্যাসার্ধ x পেয়ে গেছি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল এখান থেকে নিশ্চয়ই বের করতে পারবো। অতএব বৃত্তের ক্ষেত্রফল πr স্কয়ার, আর মানে ব্যাসার্ধ মান কত? πx স্কয়ার। তাহলে এটা বৃত্তের ক্ষেত্রফল, এটাই হচ্ছে, এটা সমান হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অ্যাজ পার কোশ্চেন বৃত্তের ক্ষেত্রফল যা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাই। মান কত? πx স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? বলো, বাহুতার স্কয়ার। তাহলে বাহুতার স্কয়ার সমান কোনটা লিখবো? এটা। অতএব বাহুতার স্কয়ার সমান πx স্কয়ার। তাহলে শুধু বাহু সমান কি লিখতে পারি? এটা বর্গক্ষেত্র, ঠিক আছে? বর্গক্ষেত্র বাহু সমান কি হয় বলো? √πx স্কয়ার। তাহলে একটা x বাইরে চলে আসলো, x √π একক। তাহলে বর্গক্ষেত্রের বাহু পেলাম কিন্তু x √π একক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কি চাইছে? বর্গক্ষেত্রের পরিধি। তাহলে বর্গক্ষেত্রের পরিধি সূত্র কি জানি বলো? পরিধি বা পরিসীমা 4 × বাহু। অতএব বর্গক্ষেত্রের পরিধি বা পরিসীমা, বর্গক্ষেত্রের পরিধি 4 × বাহু। বাহুর মান কত পেয়েছি? 4x π। এটা সমান 4x √π একক। এটাই কিন্তু আমাদের অ্যানসার। 26 টাকা দেখো, আমাদের অ্যানসার 4x √π। কোথায় আছে? ডি। ডি ইজ দ্য রাইট অ্যানসার। ওকে, এবার 27 টাকার অঙ্কটা করব আমরা। একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 24 সেমি, একটি বাহুর দৈর্ঘ্য 20 সেমি। রম্বসের ক্ষেত্রফল কত? তো রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে, তবে তোমরা অঙ্কটা করতে পারবে। দেখো, রম্বসের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ × কর্ণদ্বয়ের গুণফল। একটা রম্বস তাহলে আমরা দেখি, আঁকা যাক। এই একটা ধরো রম্বস। রম্বসের কিন্তু 4টে বাহুই সমান হবে, 4টে বাহু সমান হবে, ঠিক আছে? কিন্তু কি বলেছে? রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 20 সেমি। কোন একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এটা 20। তাহলে কি বলছে? রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 24, কিন্তু বাহুগুলো সমান হলেও রম্বসের কর্ণদ্বয় কিন্তু সমান হয় না। রম্বসের কর্ণদ্বয় কিন্তু অসমান হয়। ক্লিয়ার? কিন্তু বাহুগুলো প্রত্যেকটাই সমান হয়। তাহলে এটা 20 হলে এটা 20 হবে, এটা 20 হবে, এটা 20 হবে। একটা বাহু দেওয়া আছে 20 সেমি, মানে ছোট কর্ণটা না বড় কর্ণটা 24 হবে সেটা কিন্তু আমরা জানি না। যে কোনো একটা কর্ণ 24 মনে করে নিলাম। এই একটা কর্ণ 24। ক্লিয়ার? তাহলে দেখো, এটা যদি 20 হয়, দেখো এটা যদি 20 হয়, তাহলে এটা কত হবে? অর্ধেকটা কত হয় বলো? 12। এই পার্টটুকু 12 হবে, আর এই পার্টটুকু 12 হবে। তাহলে আমরা যদি এইখান থেকে একটা জুড়ে দিই, তাহলে সেকেন্ড কর্ণ একটা পাচ্ছি, এই সেকেন্ড কর্ণ পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা যদি দেখো এইটা বের করতে পারি, এই পার্টটা, তাহলে কিন্তু ফুল কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এই বাহুটা 20 পাচ্ছি,
এই বাহুটা আমরা পাচ্ছি কত 12। তাহলে আমরা অতিভুজের সূত্র কি জানি বলো? অতিভুজ তার স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজটা এখানে কত আছে 20, একটার কত লম্ব 12 আর একটা কত জানি না x। তাহলে 20 তার স্কয়ার সমান সমান একটা লম্বটা বড় ধরে নিচ্ছি, ভূমি বড় হলে অসুবিধা ছিল না, 12 আর ভূমিটা x বা ভূমি লেখা থাকলো। তাহলে 20 20 কত 400 আর 12 12 কত 144, একবারে বিয়োগ করে দিলাম সমান সমান x স্কয়ার। তাহলে 400 থেকে 144 বিয়োগ কত হবে 6 5 256। তাহলে x স্কয়ার সমান সমান 256, তাহলে x সমান কত √256। দ্যাট মিন্স কত 256 এর বর্গমূল। 256 এর বর্গমূল কত 16। তাহলে এইটা কিন্তু আমরা 16 পেয়ে গেছি। তাহলে এই টোটালটা 24 আর শুধু এই পার্টটাই 16। তাহলে পুরো পার্টটা কত আর একটা 16, দ্যাট মিন্স কত 32। তাহলে একটা কর্ণ হচ্ছে হাফ, লম্বের ক্ষেত্রে হচ্ছে হাফ ইনটু প্রথম কর্ণ কত 24 আর বড় কর্ণটা কত এটা 16, এটা 16 কত 32। ক্লিয়ার? তাহলে হাফ ইনটু কর্ণদ্বয় গুণফল, এই পার্টটা করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে মেইন কাজ। যদি একটা বাহু আর একটা কর্ণ দেওয়া থাকে, আমাদেরকে এই লম্বভূমি অতিভুজ করে কর্ণের আরেকটা পার্ট বের করে নিতে হবে। তো সিম্পলিফাই করা যায় 12। তাহলে 32 কে 12 দিয়ে গুণ করতে হবে, কত হবে দেখো। তাহলে 32 ইনটু 12 64 2 3, তাহলে কত হচ্ছে 384। আমাদের অপশন কোনটা? এ দেখো একটা সঠিক উত্তর 384 বর্গ সেমি বা সেমি স্কয়ার। এটা এইভাবে করতে হবে লোকে। চলো এবার আমরা 28 দাগের অঙ্কটা দেখি। একটি পাইপ একটি চৌবাচ্চাকে 8 ঘন্টায় ভর্তি করে, অপর একটি পাইপ একটি চৌবাচ্চাকে 16 ঘন্টায় খালি করে। যদি দুটি পাইপ একসাথে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? আমরা নল চৌবাচ্চাতে এই ধরনের অঙ্ক করেছি। তোমরা যদি অসুবিধা বোধ করো ওই নল চৌবাচ্চা থেকে তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিও। তো আমরা ভগ্নাংশতে করেছি, ওখানে ইউনিটে করেছি। দেখো আমরা এটাকে ইউনিটে করে দিচ্ছি। তো প্রথম নল আর দ্বিতীয় নল, একটি চৌবাচ্চাকে একটি পাইপ। তো প্রথম নল এ ধরেছি 8 মিনিটে ভর্তি করছে, এটা ভর্তির নল, ঠিক আছে। আর একটা নল হচ্ছে 16 মিনিটে খালি করছে, এটা হচ্ছে খালি করা নল। মানে 8 ঘন্টা ভর্তি করবে, 16 ঘন্টায় খালি করবে। তাহলে কি বলছে? দুটি পাইপ যদি একসাথে খুলে দেওয়া হয় চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে? তার মানে স্পিড বেশি কাটে আর স্পিড কম। এর লসাগু কত 8 16 16। তুমি 16 কে 8 দিয়ে ভাগ করলে কত 2 আর 16 কে 16 ভাগ করলে 1। দ্যাট মিন্স প্রথম নলটা 1 ঘন্টায় 2 ইউনিট জল ভর্তি করে, ক্লিয়ার। আর দ্বিতীয় নলটা 1 ঘন্টায় 1 ইউনিট জল খালি করছে। ও 2 ইউনিট ধরলাম 2 বালতি জল ভরছে আর এই 1 বালতি জল 1 ঘন্টা খালি করে দিচ্ছে। তাহলে 1 ঘন্টায় মোট কত ভর্তি হচ্ছে? তো 2 থেকে 1 বিয়োগ, ও 2 বালতি ভর্তি করছে 1 বালতি খালি করছে, দ্যাট মিন্স 1 বালতি ভর্তি থাকছে। অতএব a প্লাস b 1 ঘন্টা জল ভর্তি করে 2 মাইনাস 1 সমান সমান 1 ইউনিট বা 1 বালতি। মোট আমার ক বালতি জল ধরে 16 বালতি বা 16 ইউনিট জল ধরে, কিন্তু 1 ঘন্টায় জল ভর্তি করা যায় কত 1 ইউনিট। তাহলে 16 ইউনিট জল ভর্তি কত সময় লাগবে? কত 16/1 মানে 16 ঘন্টা। এটাই অ্যান্সার আমাদের। এবার 29 দাগের অঙ্কটা করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাথায় রাখবে, পরীক্ষাতে প্রায়ই আসে। 12 জন লোক এবং 16 জন মহিলা একটি নির্দিষ্ট সময় যে কাজ করে, 6 জন লোক ও 26 জন মহিলা ওই একই সময় সেই পরিমাণ কাজ করে। একজন মহিলা ও একজন লোকের কাজ করার অনুপাত কত? তাহলে দেখো ফার্স্ট কন্ডিশন কি বলছে? 16 জন লোক মানে ধরলাম ম্যান আর ওম্যান। ফার্স্ট কন্ডিশন 16 জন, 12 জন লোক মানে 12 জন ম্যান আর 16 জন ওম্যান, ক্লিয়ার। 12 জন ম্যান আর 16 জন ওম্যান নির্দিষ্ট সময় যে কাজ করে, এরা মহিলা আর পুরুষ মিলে 12 জন মহিলা আর পুরুষ আর 16 জন মহিলা ধরলাম নির্দিষ্ট সময় এক অংশ কাজ করছে। অন্যদিকে কি করছে? 16 জন মানুষ মানে ম্যান আর হচ্ছে 26 জন মহিলা, 26 জন ওম্যান ওই এক অংশ কাজ করতে একই সময় নিচ্ছে। এদেরও যে সময় লেগেছে এদেরও ঠিক একই সময় লেগেছে। দ্যাট মিন্স কি এই দুটো ইকুয়াল। তাহলে 12m থেকে যদি 6m বাদ দিই কত পড়ে থাকবে? 6m। এটা এদিকে আসলে মাইনাস, এটা যখন এদিকে যাবে মাইনাস। 26 থেকে 16 বাদ দিলে কত? 10।
তাহলে 10 ডব্লিউ। এবার সিম্পলিফাই করা যাক, 2 দিয়ে 3, 2 দিয়ে 5, তাহলে m বাই w সমান কি লিখতে পারি 5/3। কি চেয়েছে আমাদের, একজন মহিলা ও একজন লোকের, তার মানে মহিলাটা উপরে, তাহলে w বাই m কত লিখবো 3/5, তার মানে w is to m কত লিখবো 3:5। তাহলে মহিলা এবং একটি লোকের কাজ করার অনুপাত হয়ে গেল 3:5। তারপর আমাদের आंसर বি। ত্রিশ ডায়াগ্রামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে আসে, তোমরা মন দিয়ে দেখবে। আমরা এটা হচ্ছে ত্রিশ ডায়াগ্রামটা হচ্ছে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, আমাদের অলরেডি করানো আছে, বিভিন্ন নিয়মে করিয়েছি, তোমরা দেখে নিও ভগ্নাংশ ইউনিট, যেটা তোমাদের সোজা মনে হয় সেটা করবে। দেখো কি বলেছে, এ ও বি একটি কাজ 12 দিনে, বি ও সি সেই কাজটা 16 দিনে, আর এ 5 দিন এবং বি 7 দিন কাজ করার পরে চলে যাওয়ার পরে সি 13 দিনে কাজটা সম্পূর্ণ করে। সি একা কাজটা কতদিনে সম্পূর্ণ করবে, এটাই কিন্তু আমাদের কোশ্চেন। কি বলেছে, এ প্লাস বি একটি কাজ করে 12 দিনে, আর বি প্লাস সি করছে 16 দিনে। এবার কি বলছে, এ 5 দিন আর বি 7 দিন কাজ করে চলে গেছে। ভালো করে দেখো, এ প্লাস বি কোন একটা কাজ 12 দিনে করতে পারে, বি প্লাস সি 16 দিনে করতে পারে। তো 12 আর 16 লসাগু হচ্ছে 48, ভাগ করলে 3, ভাগ করলে 4, এটা ভাগ করলে 4 হচ্ছে, ভাগ করলে 3 হচ্ছে। দ্যাট মিন্স 48 ইউনিট কাজ যদি করে, এ প্লাস বি মিলে করলে 4 ইউনিট করবে একদিনে, আর বি প্লাস সি করলে 3 ইউনিট করবে। অর্থাৎ এ প্লাস বি একদিনে 4টে মিষ্টি খাবে, বি প্লাস সি খেলে 3টে খাবে। এই কনসেপ্ট আমাদের টোটাল ইউনিট হচ্ছে 48 ইউনিট কাজ। কিন্তু আমি কন্ডিশন বলে দিয়েছি। কি কন্ডিশন বলছে, এ 5 দিন কাজ করেছে আর বি 7 দিন কাজ করেছে, দিয়ে চলে গেছে। তাহলে আমার যদি এ 5 দিন কাজ করতে হয়, তার মানে কি, একে আমার 5 দিয়ে গুণ করতে হবে, তবে আমার এ 5 দিন কাজ হবে। এ প্লাস বি একসাথে কত কাজ করে 4 ইউনিট, তাহলে এ প্লাস বি 5 দিনে কত ইউনিট কাজ করবে, 4 5 20 ইউনিট। এ প্লাস বি 5 দিন কাজ করেছে, যেহেতু এ 5 দিন কাজ করেছে, তাহলে এ প্লাস বি, শুধু আমি এখান থেকে তো এ আলাদা করে 5 দিন লিখতে পারি না, আমাকে করতে হলে বি কে সাথে নিয়ে করতে হবে, যেহেতু একসাথে কাজ করছে। তাহলে এ প্লাস বি 5 দিন এ করবে, 5 দিন বি করলে মোট 20 মিনিট কাজ করছে, মানে একদিনে 4 মিনিট, তাহলে 5 দিনে 20 মিনিট। কিন্তু বি তো 5 দিন কাজ করেনি, বি কাজ করেছে কদিন 7 দিন। তাহলে বি আবার কোথায় আছে আমার, এইখানে। এখানে কেন 7 নিতে পারছি না, কারণ এই 5 দিনের বেশি কাজ করেনি, সেই জন্য হাইয়েস্ট 5 দিন গুণ করতে পারি। আর বি 7 দিন, কিন্তু আমরা বি অলরেডি 5 দিন কাজ পেয়ে গেছি, তাহলে একে 2 দিয়ে গুণ করবো। দেখো বি প্লাস সি, তাহলে এখানে এ 5 দিন হলো, বি 5 দিন প্লাস 2 দিন 7 দিন হয়ে গেল। তাহলে বি প্লাস সি একদিনে 3 ইউনিট কাজ করছে, তাহলে বি প্লাস সি 2 দিনে কত ইউনিট কাজ করবে, 3 ওখানে 6 ইউনিট। ক্লিয়ার? এগুলো কিন্তু মুখে মুখে হয়ে যাবে। তাহলে এখানে কি পেলাম, 5 দিন এ কাজ করছে, 5 দিন আর প্লাস 2 দিন 7 দিন বি কাজ করছে, আর 2 দিন সি কাজ করছে। মোট কত ইউনিট কাজ হলো, 26 ইউনিট কাজ কিন্তু হলো। 26 ইউনিট কাজ কিন্তু হয়ে গেছে আমাদের 5 দিন এ আর 7 দিন বি কাজ করার পরে। কিন্তু এর সাথে কি আমার এক্সট্রা আবার 2 দিন সি চলে এসেছে, মানে এর সাথে 2 দিন কাজ, সি এর কাজ 2 দিন অলরেডি করা হয়ে গেছে। তাহলে আমার 26 ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে বাকি কাজ কত, 48 ইউনিট টোটাল কাজ। তাহলে বাকি কাজ কত পড়ে থাকছে, 48 মাইনাস 26, দ্যাট মিন্স কত, 2 আর 2, 22 ইউনিট কাজ পড়ে থাকছে। কি বলছে, যে বাকি কাজ সি 13 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে এই 22 ইউনিট কাজ করার কথা কাজ সি এর কত দিনে, 13 দিনে। কিন্তু সি কি, আমরা এখানে 2 দিন সি কাজ আমাদের সাথে করে নিয়েছে, এর সাথে আর বি এর সাথে সি এর কাজ অলরেডি 2 দিন করা হয়ে গেছে। 13 দিনের মধ্যে 2 দিন কাজ অলরেডি করে যদি নিয়ে থাকে, তাহলে বাকি যে কাজটা পড়ে আছে, তাহলে 13 দিনে করবে না, আরো 2 দিন কম সময় লাগবে। তাহলে সি এর কতদিন সময় কতদিন লাগবে, 13 থেকে 2 মাইনাস, দ্যাট মিন্স 11 দিন লাগবে। তাহলে 22 ইউনিট কাজ সি 11 দিনে করবে। অতএব সি বাকি কাজ করবে কত দিনে, বাকি কাজ 13 মাইনাস 2 11 দিনে করে। ক্লিয়ার? তো বাকি কাজ এই 22 ইউনিট কাকে করতে হবে, সি কে। অতএব সি 22 ইউনিট করতে কতদিন সময় লাগবে, 11 দিনে করছে 22 ইউনিট কাজ। ক্লিয়ার?
11 দিনে হচ্ছে 22 ইউনিট কাজ। কি বলতে সি একা কাজটি কত দিনে সম্পূর্ণ করবে, আমার করতে হবে সি কাজটা কত দিনে সম্পূর্ণ করবে। অতএব সি আমার 11 দিনে 22 ইউনিট কাজ করবে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে, 22/11 ইউনিট সমান সমান 2 ইউনিট। সি একদিনে কিন্তু 2 ইউনিট কাজ করতে পারে। কি বলেছে যে সি একা কাজটি কত দিনে সম্পূর্ণ করবে, তাহলে আমার টোটাল কাজ কত ছিল 48 ইউনিট। আর এখান থেকে আমরা সি ক্যালকুলেশন করে কত পেয়েছি, একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে 48 ইউনিট কাজ করতে সি এর সময় লাগবে কত, 48/2 মানে 24 দিন। এটা আমরা ইউনিটে করলাম, ভগ্নাংশেও আমরা অলরেডি করেছি, তোমরা ওখান থেকে দেখে নিও। দেখো এবার আমরা 31 জায়গায় আমরা করব 2 বছরে বার্ষিক 8% হারে রাখা নির্দিষ্ট পরিমাণ টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 20 টাকা হলে আসলে পরিমাণ কত। এই কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, এটা আমরা অলরেডি চঞ্চল ঘোষের এই নিমেষ অঙ্ক বই থেকে, এই চঞ্চল ঘোষের নিমেষ অঙ্ক বই থেকে আগে প্রিভিয়াস প্লেলিস্টে দেখবে করানো আছে এই সব ধরনের অঙ্কগুলো ডিটেলস, তোমরা ওখান থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। তবুও আমরা করে দিচ্ছি, দেখে নাও। বলছে 2 বছরে বার্ষিক 8% হারে, ধরে নিলাম শর্টাই করছি আমরা এটাকে, আসল ধরে নিচ্ছি আমরা 100 টাকা। এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, ঠিক আছে। প্রথম বছরে আসল 100 টাকা ধরেছি আমরা, এটা সরল সুদ, সরলের ঘরে এটা জটিলের ঘর। তাহলে 100 টাকার প্রথম বছরের সরল সুদ কত হবে, 8 টাকা। দ্বিতীয় বছরে কিন্তু সরল সুদ 8 টাকা হবে, তাই না। প্রথম বছরের সরল সুদ 8 টাকা হবে 100 টাকার, দ্বিতীয় বছরের সরল সুদ কিন্তু 8 টাকা হবে। কিন্তু জটিলের মাত্রা সে নিয়ম না, প্রথম বছরে 8 টাকা হবে ঠিক কথা, কিন্তু দ্বিতীয় বছরে কি এই 8 টাকার উপরে আবার একটা এক্সট্রা ইন্টারেস্ট চাপবে। এই 8 8 16 সাথে ওই যে এক্সট্রা ইন্টারেস্ট যেটা হলো 8 এর উপরে, 8 এর উপরে 8% হারে, কত 8%, দ্যাট মিন্স 0.64। এই টাকাটা কিন্তু বেশি হবে, এই 8 টাকার সাথে এই 0.64 বাড়বে, তার মানে কত হবে বলো। এইটাই অ্যাকচুয়ালি সরল সুদ আর জটিল সুদের পার্থক্য। কি করে দেখো, জটিল সুদের 100 টাকার প্রথম বছরের সুদ কত 8 টাকা, দ্বিতীয় বছরে এই টাকাটা কি হয়ে গেল, এটা 108 টাকা হয়ে গেল, মানে এটাই আসল হয়ে গেল। তখন এই 108 টাকা উপরে 8% সরল সুদ যদি নিই 8% হারে, তখন কত হবে 108 প্লাস এই 8, তাহলে কত 108 প্লাস 8 প্লাস 0.64। এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমার জটিল সুদ হিসাবে দাঁড়াবে। আর এখানে মোট সুদ কত হবে, এদিকে 108 টাকা প্লাস 8 টাকা, এখানে 116 টাকা হবে মোট জটিল সুদে। আসলে সরল সুদে আসলে 116 টাকা হবে। আর এটা কত হবে সরল সুদে আসলে 100, প্রথমে ছিল 100 টাকা, সুদ কত পেলাম 8 টাকা, তাহলে কত হলো আসল, এখানে আসলটা কত হয়ে গেল 108 টাকা। যেটা সুদ আসলো সেটাই কিন্তু আসল হিসাবে জটিল সুদে ট্রান্সফার হয়ে যায়। এই 108 টাকার আবার 8% সুদ করতে হবে, আমরা সেটা জটিল না করে শুধু 8 টাকার করলাম। 8 টাকার করলে কি ডিরেক্ট বেরিয়ে যায়। এখানে তাহলে যোগ যদি করতাম তাহলে কত হতো 116.64, কিন্তু আমরা সেটা করলাম না, আরো শর্টকাট করলাম। আমরা কি করলাম, এই যে 8 টাকা সুদ পেলাম তার 8% করে দিলাম, তাহলে কত হলো 0.64। এটাই হচ্ছে দেখো এদের ডিফারেন্স 0.64, আর এইটা যেটা করলাম সেটাই হচ্ছে জটিল সুদ আর সরল সুদের পার্থক্য। কি যে জটিল সুদ আর সরল সুদের পার্থক্য কিন্তু 20 টাকা দেওয়া আছে, আমরা এখানে পার্থক্য কত পেয়েছি 64, তাহলে 0.64 হলে আসল কত আমাদের 100 টাকা। একে কত 100/0.64, আর আমাদের দেওয়া আছে কত 20, 20 তে কত, তাহলে এটা সিম্পলিফাই করা যায়। 100 টাকা একটা পেয়ে যাবো, এটা তুলে দিলে উপরে চলে গেল। এবার যদি এটাকে আমরা সিম্পলিফাই করি তাহলে দেখো কত হয়, 100 থেকে কাটলে 25, 4 থেকে কাটলে 16, 4 থেকে কাটলে 5, 4 থেকে কাটলে 4, 25, 25 625, 25 কে 5 দিয়ে করলে 3125 টাকা। এটাই কিন্তু আমাদের আসল, এটাই आंसर। এবার আমরা 32 জায়গার অঙ্কটা করব। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ 50 মিটার আর 20 মিটার, 7 মিটার চওড়া একটি পথ পার্কটিকে ঘিরে আছে, তাহলে পার্কটির ক্ষেত্রফল কত। 32 জায়গার অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায় আসে। সে একটা আয়তক্ষেত্র বা আয়তাকার পার্ক যার দৈর্ঘ্য 50 দেওয়া আছে আর প্রস্থ 20 মিটার দেওয়া আছে।
এবার কি এর চারপাশ দিয়ে একটি রাস্তা আছে 7 মিটার করে। আমরা অলরেডি আয়তক্ষেত্র অঙ্কগুলো করেছি, আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, ডিটেইলস করানো আছে, তোমরা প্লেলিস্ট থেকে একটু একটু করে দেখে শিখে নিও। তাহলে কি বলছে, 7 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এইখান থেকে এটা কিন্তু 7 মিটার, এখান থেকে এটা 7 মিটার চওড়া। তাহলে প্রথমে দেখো যে আয়তকার পার্ক ছিল, প্রথমে দৈর্ঘ্য ছিল 50। তাহলে এখান থেকে এইটুকু তো 50, সেটু আমরা জানি। দেখো এদিকে 7 বাড়লো, এদিকে 7 বাড়লো, তাহলে কত হলো 50 প্লাস 7 প্লাস 7 14, তাহলে কত হলো 64। এদিকে এটি 20 ছিল, এদিকে 7 বেড়েছে, এদিকেও 7 বেড়েছে, তার মানে বেড়েছে কত 20 প্লাস 7 প্লাস 7 মানে 14, কত 34। তাহলে বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করে দিই আমরা, এই বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করে দিই ক্ষেত্রফল, তাহলে কি শুধু রাস্তাটা পড়ে থাকবে আমাদের, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই তো। তাহলে এবার আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে হচ্ছে পথটির ক্ষেত্রফল। তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, 64 ইনটু 34 মাইনাস 50 ইনটু 20। এটা করে দিলে কিন্তু ইজিলি বেরিয়ে আসবে। তাহলে 64 34 গুণ করা যাক, 4 4 16 6 হাতে 1 318 19, 3 4 12 318 19, এই তো 6 1 9 10 1 2116, 2116 থেকে 1000 বিয়োগ, তাহলে কত হচ্ছে 1116 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো সি ইজ দ্য রাইট অ্যান্সার, মানে মিটার স্কয়ার। তাহলে 32 নম্বরটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এবার দেখো 33 নম্বরটা, একটি বৃত্তের ব্যাসার্ধ 9 সেমি থেকে কমিয়ে 7 সেমি করা হলো এবং বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কয়ার, আমরা ওখানে যাচ্ছি না, আমরা আরো শর্টে করতে যাবো। প্রথমে বৃত্তের ব্যাসার্ধ ছিল 9, ব্যাসার্ধ ছিল 9 আর পরে হলো কত 7, প্রথম অবস্থায়, এটা হচ্ছে দ্বিতীয় অবস্থায়। তাহলে ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ার, মানে 9 এর স্কয়ার কত 81 আর 7 এর স্কয়ার কত 49। প্রথমে ছিল 81, পরে হলো 49, তাহলে বাড়লো না কমলো, কত কমলো 81 থেকে 49 বিয়োগ করো। কিন্তু আমরা 81 9 তার স্কয়ার নিলাম, 7 তার স্কয়ার নিলাম, তাহলে প্রথমে ছিল 81, সেখান থেকে কমলো কত 49, তাহলে হ্রাস কত হলো বলো 81 মাইনাস 49, 81 থেকে 49 বিয়োগ করলে কত হলো 2 32 কমেছে। কততে 32 কমেছে 81 তে, 81 তে কমে 32, একে কত 100 তে কত, এই হচ্ছে আমাদের এইভাবে করতে হবে। তাহলে 3200 বাই 81, চলো দেখা যাক 3200 বাই 81 ক্লিয়ার। কতবার যাবে, প্রথমে 3 বার যাবে, 3 একে 3, 3 আটে 24, তারপর কত হচ্ছে বলো 7, কত হবে 7 কত 0, এবার 8 9 72, তাহলে কতবার যাবে 9 বার, 9 একে 9 8 9 72, এখানে কত থাকলো 1, এখানে কত থাকবে 4, দশমিক নিয়ে একটা শূন্য। এবার কতবার যাবে, আশা করছি 5 বার, 5 একে 5 5 আটে 40, তাহলে আমার হ্রাসের পরিমাণ কত শতকরা 39.5%। তাহলে আমাদের অ্যানসার কি হয়ে যাবে দেখো 33 এর বি দাগ অ্যানসার হয়ে যাবে। ওকে, এবার 34 দাগেরটা দেখো, এক ব্যক্তি 400টি আমের ক্রয় মূল্যের সমান 320টি আম বিক্রয় করে, লাভের শতকরা হয় কত। ধরা যাক আমরা 400টা আম কিনে নিয়ে আসছি 1 টাকা দিয়ে, 400টা আম কিনে নিয়ে আসছি 1 টাকা দিয়ে, আবার যখন বিক্রি করছি 300টা আম বিক্রি করছি কিন্তু 320টা আম বিক্রি করছি কিন্তু 1 টাকা দিয়ে। ক্লিয়ার, 1 টাকা দিলাম, ওই কোনো একটা ব্যক্তি আমাদের 400টি আম দিল, আবার কি আমরা যখন ওটা বিক্রি করছি 1 টাকা নিচ্ছি 320টা আম দিচ্ছি, তার মানে কি আমাদের পকেটে 80টা আম কিন্তু সেভ থেকে যাচ্ছে, তাহলে কি আমরা লাভ করছি। অতএব লাভ 400 মাইনাস 320 সমান সমান কত 80। তাহলে লাভটা কিসের উপর হয়, জেনারেলি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপর। আমরা যদি ডিরেক্ট করতে চাই তাহলে এটা 320 এর উপর লাভ হবে, 320 তে লাভ কত 80, একে কত 100 তে কত 4 কত 25%, অতএব লাভের হার কিন্তু 25% হয়ে গেল। এবার আমরা
35 জায়গার অঙ্কটা করবো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে, তোমরা কিন্তু এটা মন দিয়ে দেখো। বলছে 3টি ঘড়ি ও 2টি ক্যালকুলেটরের মোট দাম 1825 টাকা। যদি একটি ক্যালকুলেটরের দাম একটি ঘড়ির দামের থেকে 125 টাকা বেশি, তার দাম বেশি কার? ক্যালকুলেটরের দাম বেশি। কার থেকে বেশি? ঘড়ির থেকে। কত টাকা বেশি? 125 টাকা বেশি। তবে ক্যালকুলেটরের দাম কত? তাহলে এখানে কি 3টে ঘড়ি, 3টে ওয়াচ ঘড়ি এটা, ঠিক আছে, আর দুটো ক্যালকুলেটর 2C, এটা হচ্ছে ক্যালকুলেটর। মোট দাম কত বলেছে? 1825। এইটা আমার ফার্স্ট কন্ডিশন, এটা কিন্তু দেয়া রয়েছে। 3টে ঘড়ি আর দুটো ক্যালকুলেটর। ওকে, এবার কি বলেছে? যদি একটি ক্যালকুলেটরের দাম একটি ঘড়ির দামের থেকে 125 টাকা বেশি, তাহলে একটা ক্যালকুলেটরের দাম একটা ঘড়ির দামের থেকে 125 টাকা বেশি। তাহলে ক্যালকুলেটরের যা দাম, একটা ঘড়ির দামের সাথে 125 টাকা যদি যোগ করি, তবে ক্যালকুলেটরের দাম আর ঘড়ির দামের সমান সমান হবে। কি? তবে দেখো, ক্যালকুলেটরের দাম একটা ঘড়ির দামের থেকে কিন্তু 125 টাকা বেশি। কারণ কি? ঘড়ির দামের সাথে 125 টাকা আমাকে যোগ করতে হচ্ছে, সেই জন্য কিন্তু আমরা ক্যালকুলেটরের দামটা বেশি, এই কন্ডিশনটা ফুলফিল করতে পেরেছি। চেয়েছে কি আমাদের? ক্যালকুলেটরের দাম মানে সি চেয়েছে, মানে আমাকে সি এর মান বের করতে হবে। তাহলে আমার w মানটা বসিয়ে দিলে হবে। তাহলে এখান থেকে w সমান সমান কি লিখতে পারি বলো? c - 125। ঘড়ির দাম একটা ক্যালকুলেটর দাম থেকে 125 টাকা কম। তাহলে মানটা জাস্ট পুট করে দিই। তাহলে 3 w সমান c - 125 প্লাস 2c সমান 1825 টাকা। এবার সিম্পলিফাই, 3c মাইনাস 375 প্লাস 2c সমান 1825 টাকা। এবার 3টা 2টো কটা? 5টা c সমান 1825, সেটা যদি ওইদিকে যায় যোগ হয়ে যাবে 375। যোগ করে দাও, 0 7 আর 2 কত? 9, 0 8 আর 3 কত? 11, 11 এর হাতে 1 12, আর 1 2 2200 টাকা। তাহলে 5c সমান 2200। c এর মান কত হবে? সিম্পলিফাই করো, 4 5 এ 20, 4 5 এ 20, আবার 4 5 এ 20, 0, দ্যাট মিন্স 440 টাকা। তাহলে 35 এর অপশনগুলো দেখো আমাদের, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এবার 36 এর অঙ্কটা আমরা করব। কোন লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 28.26 বর্গমিটার, 1/π মিটার উচ্চতা হলে শঙ্কুর আয়তন কত? তাহলে শঙ্কুর যত সূত্র আছে কিন্তু আমাদের জানতে হবে। শঙ্কুর আকৃতি কেমন হয়? এই রকম শঙ্কুর আকৃতি, অনেকটা কলার মোচা দেখেছো, ঠিক সেরকম। ঠিক আছে, শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ, আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পাই আর এল, আর সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর ইনটু আর প্লাস এল বর্গ একক। তাহলে এইটা কিন্তু আমাদের উচ্চতা হয়ে যাবে, ক্লিয়ার? আর এটা কিন্তু আমাদের বক্রতলের উচ্চতা। কি দেয়া আছে আমাদের? দেয়া আছে দেখো, ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল মানে কি? এটা একটা বৃত্ত পাচ্ছি, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার কত মান দেয়া রয়েছে? মান দেয়া রয়েছে আমাদের 28.26। ঠিক আছে, আর উচ্চতা এইচ এর মান কত দেয়া আছে? 1/π। এইচ সমান দেয়া আছে 1/π। চেয়েছে কি আমার? চেয়েছে হচ্ছে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন সূত্র কি দেখো? 1/3 পাই আর স্কয়ার এইচ। অতএব আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কয়ার মান কত জানি আমরা? দেখো, এই দেখো 28.26। অতএব 28.26। এইচ এর মান কত জানি বলো? এইচ এর মান জানি আমরা কত? 1/π। 1/π। ওকে, এটা কিন্তু আমাদের এইচ এর মান। তাহলে আমাদের কি চেয়েছে? শঙ্কুর আয়তন কত হবে? পাই এর মানটা পুট করি। পাই মান হচ্ছে 22/7। তাহলে 22/7 মানে কত? প্রায় 13.14 এর কাছাকাছি। তাহলে দেখো 1/3 ইনটু 28.26 ইনটু 1/3.14। ঠিক আছে, তো 3.14 কে যদি আমি 3 দিয়ে গুণ করি কত পাচ্ছি বলো? পাচ্ছি 3 4 12 2, হাতে 1, 3 14 42, 9.42। তাহলে 28.26 ডিভাইডেড বাই 9.42,
কাটাকাটি করলে কত যাবে দেখো, একে 3 দিয়ে গুণ করলে কত পাই, 3 দুগুণে 6, 3 4 12, 2 328.26 পাচ্ছে। তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে 3। তাহলে আমার আয়তন কত হলো 3 ঘন মিটার আছে নিশ্চয়, 3 ঘন মিটার বা মিটার কিউব, যেটা অপশন থাকবে তোমরা সেটা মানবে। এবার দেখো 37 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। এক বিক্রেতা তার ক্রয় মূল্যের উপরে 20% বাড়িয়ে রাখে ও বিক্রি করার সময় খরিদ্দারকে 10% ছাড় দিলে দোকানদারের লাভ শতকরা কত হবে। তাহলে ধরে নিচ্ছি ক্রয় মূল্য ছিল 100, দাম বাড়িয়ে রাখছে কত 20%, তাহলে বিক্রি করছে কততে 20% দাম বাড়িয়ে রেখে, তাহলে বিক্রি করছে 100 টাকা জিনিস 120 টাকায়। এবার কি করছে, বিক্রি করার সময় খরিদ্দারকে ছাড় দিচ্ছে। কত ছাড় দিচ্ছে 10%, 100 টাকায় 10 টাকা ছাড়, তাহলে 120 টাকা ছাড় দেবে কত, 120 টাকা ছাড় দেবে 12 টাকা ছাড় দিল, 120 টাকায় 12 টাকা ছাড় দিল। তাহলে বিক্রি করলো কত টাকা, অ্যাকচুয়ালি 120 টাকার জিনিসটা তাহলে বিক্রি করলো কত টাকা, 12 টাকা ছাড় দেওয়ার পরে বিক্রি করলো 120 মাইনাস 12, 108 টাকায় আলটিমেটলি জিনিসটা বিক্রি করেছিল। আবার বলে দিচ্ছি 100 টাকায় কিনেছিল, 20% লাভে দাম লিখে রেখেছিল 120 টাকা, কিন্তু ছাড় দিচ্ছে 10%, মানে 100 টাকা 10%, 10 টাকা ছাড়, তাহলে 120 টাকা ছাড় কত 12 টাকা। তাহলে 120 টাকায় যদি 12 টাকা ছাড় দেয় তাহলে বিক্রি করছে কত টাকা 108 টাকায়, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটার দাম কত ছিল 100 টাকা। তাহলে কি 100 টাকা জিনিসটা বিক্রি করলো কত টাকা 108 টাকা, তাহলে কি করলো লাভ করলো কত 8%। তোমরা যদি ভাবো এই অঙ্কটা a + b + ab / 100 এটা দিয়ে করবে তাও চলবে। কিভাবে করবে দেখো, দাম বাড়িয়ে রেখেছে মানে a এর মান হবে +20 আর b এর মান হবে ছাড় দিচ্ছে -10, এই জাস্ট মানগুলো পুট করবে হয়ে যাবে। এবার দেখো আমরা 38 দাগের অঙ্কটা করব। একটি চাকার ব্যাস 7/11 মিটার, চাকাটি মিনিটে 20 বার ঘোরে, 1 ঘন্টায় চাকাটি কত পথ যাবে। চাকা মানে কি বৃত্ত, তোমরা জানো এই একটা চাকা আছে যার ব্যাস দেওয়া রয়েছে, মানে পুরোটা দেওয়া রয়েছে কত 7/11, তাহলে আমাকে অর্ধেকটা বের করতে হবে। 7/11 এর অর্ধেক কত 2 দিয়ে ভাগ, মানে 7/22, তাহলে ব্যাসার্ধ কত পেলাম 7/22। তাহলে একবার ঘুরছে মানে কি চাকাটার পরিধি ঘুরছে, তো চাকার পরিধি সূত্র কি, পরিধি সূত্র কি জানি বলো, বৃত্তের পরিধি সূত্র 2πr, 2πr, তাহলে 2πr মান কত 22/7, আর এর মান কত বলো 7/22। ব্যাস ছিল 7/11, তাহলে ব্যাসার্ধ বের করতে হলে কি করতে হয়, ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 7/11 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 7/22, সেজন্য আর এর মান 7/22 হলো। তাহলে পরিধি কত পেলাম আমরা 2πr, তাহলে দেখো সব কেটে গেল, তাহলে আমরা পরিধি পেয়েছি 2 মিটার, মানে চাকাটা একবার যদি ঘোরে, একবার সার্কেল ঘোরে জাস্ট 2 মিটার যাবে। তাহলে চাকাটি মিনিটে 20 বার ঘোরে, তার মানে 1 মিনিটে 20 বার ঘুরবে, মানে চাকা পরিধিও 20 বার যাবে। তাহলে 1 মিনিটে চাকাটা কত ঘুরবে, 1 মিনিটে যাবে কত বলো 20 ইনটু 2, 1 মিনিটে 2 মিটার, তাহলে 20 মিনিটে কত যাবে 20 মিনিটে 2 ইনটু 20 মিটার সমান 40 মিটার। 20 মিনিটে যাচ্ছে 40 মিটার, সরি 20 মিনিটে নয় 1 মিনিটে যেতে, 1 মিনিটে চাকার পরিধি 1 মিনিটে যাচ্ছে, 1 মিনিটে ঘুরছে 20 বার, তাহলে 1 মিনিটে 20 বার যদি ঘোরে আর চাকাটা একবার ঘুরলে 2 মিটার যায়, চাকাটা ভালো করে বুঝতে হবে, চাকাটা একবার ঘুরলে 2 মিটার যায়, আর চাকাটা 1 মিনিটে ঘোরে 20 বার, তাহলে 20 বার ঘুরলে কতবার যাবে, একবার ঘোরার জন্য 2 মিটার করে, তাহলে 20 বারের জন্য 40 মিটার গেল। ক্লিয়ার? তাহলে আমাদের কি বলেছে চাকাটা 1 ঘন্টা মানে 60 মিনিটে কত ঘুরবে, অর্থাৎ 60 মিনিটে যাবে 40 × 60 সমান 2400 মিটার, এটাই আমাদের অ্যানসার। দেখো 39 দাগের অঙ্কটা করব। 39 দাগের অঙ্কটা এবং 34 দাগের অঙ্কটা সেম অঙ্ক, তবু বলে দিচ্ছি 5টি চেয়ারের বিক্রয় মূল্য 3টি চেয়ারের ক্রয় মূল্যের সমান, মানে তুমি 1 টাকা দিয়ে দেখা যাচ্ছে 3টে চেয়ার কিনেছো, আবার 1 টাকা দিয়ে তুমি 5টা চেয়ার বিক্রি করে দিচ্ছ, কিন্তু আছে তোমার কাছে 3টে, বিক্রি করতে হবে তোমাকে 5টা 1 টাকা পেতে গেলে, তার মানে কি তোমাকে দুটো চেয়ার একজনের কাছ থেকে ধার করে নিয়ে আসতে হবে, তার মানে কি তুমি ঋণ করলে, তাহলে ক্ষতি হলো, অতএব ক্ষতি 5 - 3 কত, দুটো ক্ষতি হলো, কতর উপরে 5 এর উপরে, অতএব 5 এর ক্ষতি 2, 1 এ কত 100 তে কত,
40% आंसर আমাদের। ওকে, দেখো 40 এর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, ক্লাস 8 এই ধরনের অঙ্কগুলো থাকে। এমন কোন বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করো যার অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 6 সমকোণ। এটা নিয়ে একটা উপপাদ্যই আছে, বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। এক সমকোণ মানে 90 ডিগ্রি, 2 × n-2 × 90 ডিগ্রি। n কি আছে? বাহু সংখ্যা। এটার মান কত দিয়েছে? 6 সমকোণ মানে 6 খানা 90 ডিগ্রি, 6 9 54, 540। তো এটা আমার সূত্র, মেইন সূত্র 2 × n-2 সমকোণ মানে 90 ডিগ্রি। এটা সমান কত দিয়েছে? 6 × 6 সমকোণ মানে এক সমকোণ মানে 90 ডিগ্রি, 6 সমকোণ মানে কি 6টা 90 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি আমার কেটে গেল, আর কেটে দিচ্ছি 2 দিয়ে 3। তাহলে n-2 সমান সমান 3। তাহলে n সমান সমান কত পাচ্ছে বলো? 3 + 2 5। তাহলে আমার বাহু সংখ্যা কত পেলাম? 5। 40 এটা কি বলছে? বাহু সংখ্যা। তাহলে 5 ইজ দ্য आंसर। ওকে, দেখো এবার আমরা 41 এর অঙ্কটা করব। এক পুস্তক বিক্রেতা 200টি বই 12,000 টাকায় কিনে নেয়। 200টা বই কিনছে 12,000 টাকায়। তিনি এমন ভাবে বিক্রি করতে চান যাতে 20টি বই বিনামূল্যে পান। তাহলে বিক্রি করে শতকরা তিনি কত লাভ করবেন? তাহলে এখানে দেখো কি বলছে, 200টি বইয়ের দাম কত? 12,000 টাকা, তাই না? তাহলে একটি বইয়ের দাম কত হবে বলো? 12,000 কে 200 দিয়ে ভাগ করো, তাহলে 12,000 ভাগ 200, তাহলে কত পাচ্ছি বলো? 60 টাকা। একটা বইয়ের কেনা দাম কিন্তু আমরা 60 টাকা পেলাম, তাই না? এবার কি বলছে, তিনি এমন ভাবে বই বিক্রি করবেন যেন 20টি বই বিনামূল্যে পান। তাহলে 20টি বইয়ের বিনামূল্যে পান মানে কি? 20টি বইয়ের ক্রয় মূল্য তো পাওয়া যাবে। তাহলে একটার ক্রয় মূল্য কত? 60 টাকা। তাহলে 20টির ক্রয় মূল্য কত হবে? 20টির দাম কত হয় বলো? 60 × 20, 1200 টাকা। তাহলে আমার 20টির দাম 1200 টাকা, মানে 20টি বই মানে 1200 টাকা আমি লাভ করব। সোজা কথায় 12,000 টাকার যদি বই আমি কিনে থাকি, তাহলে 20টি বইয়ের দাম 1200 টাকা, মানে 1200 টাকা লাভ করতে হবে। তাহলে 12,000 টাকায় লাভ হচ্ছে 1200 টাকা, 12,000 টাকায় লাভ হচ্ছে 1200 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? সিম্পল কেটে দাও, এই শূন্যটা এই শূন্যটা কেটে গেল, 12 ভ্যানিশ, 10% লাভ। এটাই আমাদের आंसर। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার চিহ্ন দিয়ে রাখো পরীক্ষা আসার মতো। দেখো 42 এর অঙ্কটা, কোন কলেজের ভোটে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে পরাজিত প্রার্থীকে 144টি ভোটে পরাজিত করেছেন, তাহলে ওই কলেজের মোট ভোটার কত? এইগুলো হচ্ছে শতকরার অঙ্ক। শতকরার অঙ্কতে তোমাদের যদি প্রবলেম থেকে থাকে, আমাদের চঞ্চল ঘোষ স্যারের বই থেকে দেখবে যে আমরা অলরেডি করিয়েছি, তোমরা সেখান থেকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিও। তাহলে কি বলেছে, বিজয়ী প্রার্থী পাচ্ছে কত? 62%। তাহলে একজন যদি বিজয়ী হয় আরেকজন পরাজিত হবে, তাহলে পরাজিত প্রার্থী কত জোট হবে বলো? 100 এর মধ্যে 62টা পেয়ে গেছে, তাহলে বাকি আছে কত? 100 থেকে 62 বিয়োগ করো 38%। তাহলে যে জয়লাভ করেছে সে পেল 62টা, আর যে পরাজিত হয়েছে সে পেল 38টা। এ 38টা পেয়েছে, 62টা পেয়েছে। তাহলে যে জয়লাভ করেছে সে কটা বেশি পেল? 62 থেকে 38টা বিয়োগ, অতএব পার্থক্য 62 - 38% সমান সমান 24%। তাহলে যে জয়লাভ করেছে সে 24% ভোট বেশি পেয়েছে, কিন্তু আমাদের বই কত বলেছে? 144। তাহলে 24% সমান সমান কত আমাদের? 144টি ভোট। তাহলে 1% সমান সমান কত বলো? 144/24। যারা ভালো পারবে এখানে কেটে দেবে, আর 6। আর টোটাল ভোটার কত ধরেছিলাম আমরা? 100। তাহলে একে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে মোট ভোটার কিন্তু আমাদের 600 বেরিয়ে গেল। এটা কিন্তু আমাদের आंसर। 43 এর অঙ্কটা করব। একটি নল 2 ঘন্টায় কোন ট্যাঙ্ক জল ভর্তি করে, অপর নল ওই ট্যাঙ্ক 1 ঘন্টায় ভর্তি করে। দুটো নল আছে, একটা নলের সময় লাগছে 2 ঘন্টা আর একটা নলের সময় লাগছে 1 ঘন্টা। ক্লিয়ার? তাহলে যে নলের সময় বেশি লাগছে সেই নলের ব্যাসার্ধ, মানে সেই নলটা চওড়া কম, আর যে নলের সময় কম লাগছে সেইখান থেকে মানে বেশি জল বেরোতে, মানে তার ব্যাসার্ধটা অনেক বেশি, মানে অনেক বেশি সে জল বেরোতে পারে। তাহলে আমরা একটা এই ধরো একটা নল আছে, তো এটা কি বৃত্ত আকারের, বৃত্ত হিসেবে ভাবতে পারি। নলের ওই যে মুখটা সামনে ওটাকে,
তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার। তাহলে আমরা প্রথমটা পাই আর স্কয়ার ধরছি প্রথম নলটা, আর দ্বিতীয় নলটা ধরে নিচ্ছি পাই আর টু তার স্কয়ার। ক্লিয়ার? তাহলে এটা প্রথম নল আর এটা দ্বিতীয় নল। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম নলটাতে সময় লেগেছে আমাদের 1 ঘন্টা আর দ্বিতীয় নলটাতে সময় লেগেছে আমাদের 2 ঘন্টা। ক্লিয়ার? প্রথম নলটাতে আমরা ধরছি 1 ঘন্টা সময় লেগেছে আর দ্বিতীয় নলটাতে ধরছি আমরা 2 ঘন্টা সময় লেগেছে। তাহলে এখান থেকে R1 আর R2 সমান সমান কত লিখব? পাই পাই কেটে যাচ্ছে, তাহলে 1/√2। এটা ব্যাসার্ধের অনুপাত। তাহলে ব্যাস চেয়েছে, ব্যাস মানে কি আমার ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হবে, একেও 2 দিয়ে গুণ, একেও 2 দিয়ে গুণ, তাহলে একেও 2 দিয়ে গুণ, একেও 2 দিয়ে গুণ। তাহলে সবাইকে যখন 2 দিয়ে গুণ করছি তাহলে এটা প্রথম ব্যাস, প্রথম নলের ব্যাস, আর এটা হচ্ছে দ্বিতীয় নলের ব্যাস। কত পাচ্ছি? এই 2 2 কেটে যাচ্ছে 1/√2, দ্যাট মিন্স 1:√2। এটা আমাদের অ্যানসার। এবার আমরা 44 দাগের অঙ্কটা করব। খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখো। কমল 144 বাক্স লেবু বিক্রি করে 6টি বাক্সের বিক্রয় মূল্যের ক্ষতি করে। এই লাইনটা কিন্তু খুব মারাত্মক লাইন, এই লাইনটাই বোঝান। যদি মোট বিক্রয় মূল্য 7,200 টাকা হয়, একটি বাক্সের বিক্রয় মূল্য কত টাকা? কমল 144 বাক্স লেবু বিক্রি করলো। বিক্রি করার পরে দেখা গেল কি 6টা বাক্সের বিক্রয় মূল্যের সমান ক্ষতি করেছে। ক্ষতি করেছে মানে কি? বিক্রয় মূল্যের উপর ক্ষতি মানে কি? তাহলে ক্রয় মূল্যটা বেশি। এই তোমাদের লাভ ক্ষতি চ্যাপ্টার যদি সামান্যতম প্রবলেম থাকে, দেখবে আমাদের লাভ ক্ষতি চ্যাপ্টার করানো রয়েছে, সেটা একটু দেখে নিও। আবার বলছি, 144 বাক্স লেবু বিক্রি করেছে, বিক্রি করে 6 বাক্সের বিক্রয় মূল্যের সমান ক্ষতি করেছে। বিক্রয় মূল্যের উপরে ক্ষতি মানে কি? তাহলে ক্রয় মূল্যটা বেশি ছিল, তাহলে 144 এর সাথে 6 যোগ করব, তাহলে 150টা বাক্সের ক্রয় মূল্যটা 150টা বাক্সের উপরে ক্ষতিটা হবে। তাহলে 150টা বাক্সে ক্ষতি হয়েছিল, কিন্তু 150টা বাক্সের উপরে ক্ষতি হয়েছিল। ঠিক আছে? তাহলে 150টা বাক্সের দামই কিন্তু আমাদের দেয়া আছে 7,200 টাকা। তাহলে 150টা বাক্সের দাম কিন্তু দেয়া আছে 7,200 টাকা। তাহলে একটা বাক্সের দাম কত? আবার বলে দিচ্ছি, 144 বাক্স লেবু বিক্রি করে 6টি বাক্সের বিক্রয় মূল্যের সমান ক্ষতি করেছে। তাহলে কি 144টা যদি বাক্স লেবু বিক্রি করে 6টি বিক্রয় মূল্যের সমান ক্ষতি করেছে মানে কি? ক্রয় মূল্য বের করতে হবে কি 6 যোগ হয়ে যাবে, সেজন্য 144 প্লাস 6 মানে 150টি বাক্স। তাহলে কি বলেছে? 150টি বাক্সের বিক্রয় মূল্য কত হবে? 7,200 টাকা। তাহলে একটি বাক্সের বিক্রয় মূল্য কত হবে বের করে যাক। কেটে গেল 4 15 60, 120 থাকছে 8, তাহলে 48 টাকা কিন্তু আমাদের आंसर এটা। দেখো 45 দাগের অঙ্কটা। 160 মিটার দীর্ঘ একটি ট্রেন 40 কিলোমিটার বেগে যায়। ট্রেনটি কত সেকেন্ডে 140 মিটার একটি সেতুকে অতিক্রম করেছে? আমরা ট্রেনের অঙ্কগুলো কনসেপ্টটা অলরেডি কিন্তু করেছি, তোমরা প্লেলিস্টে গিয়ে ট্রেনের চ্যাপ্টারটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। যখন একটা ট্রেন একটা ছোট জিনিস, একটা মানুষ, একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে, শুধু ট্রেনের দৈর্ঘ্যটা গেলে চলবে। কিন্তু যখন একটা ট্রেন একটা সেতু অথবা একটা বড় ব্রিজকে অতিক্রম করবে, তখন ট্রেনের ওই নিজের দৈর্ঘ্যের সাথে ওই সেতুর দৈর্ঘ্যটা কিন্তু যোগ হবে। তাহলে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য কত? 160, আর ট্রেনটা বেগ কত? 40 কিলোমিটার। ট্রেনটা কত সেকেন্ডে 140 মিটার সেতুকে অতিক্রম করবে? মানে ট্রেনের সেতুকে অতিক্রম করতে হবে, সেতুটার দৈর্ঘ্য কত? 140। তাহলে ট্রেনকে মোট পথ যেতে হবে কত? 160 প্লাস 140, দ্যাট মিন্স কত? 300 মিটার যেতে হবে। ঠিক আছে? আর ট্রেনের গতিবেগ কত দেওয়া আছে বলো? ট্রেনের গতিবেগ দেওয়া আছে আমার 40 কিলোমিটার, মানে 1 ঘন্টায় ট্রেন আমার যাবে 40 কিলোমিটার। 40 কিমি যাবে হচ্ছে 1 ঘন্টায়, কিন্তু আমরা এখানে মিটার আছে, তাহলে 40 কিমিকে মিটার বানিয়ে দিই। তো 40,000 এত মিটার যাবে কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে? 3600 ইনটু 40,000, আর আমার কত যেতে হবে? 300 মিটার। কত সেকেন্ডে যাবে? সিম্পলিফাই করে যাক, 0 0 চলে গেল, এই দুটো শূন্য, এখান থেকে একটা বেরিয়ে গেল, তাহলে কত থাকছে? 9, 4 9 36, 3 9 27। তাহলে আমার 140 মিটার সেতুকে অতিক্রম করতে ট্রেনের সময় লাগবে 27 সেকেন্ড। 46 নম্বরটা দেখো। কোন বিক্রেতা 10% লাভে একটি জিনিস বিক্রি করে, তিনি তা দ্বিগুণ দামে বিক্রি করলে লাভের হার কত? তাহলে লাভ বলেছে কত? 10%। লাভটা কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্য কত হবে? 100। তাহলে 100 টাকায় কিনেছি, 10 টাকা লাভ করেছি, তাহলে বিক্রি করেছি কত টাকায় বলো?
বিক্রি করেছে 110 টাকায়। এই পর্যন্ত ক্লিয়ার? এবার কি বলেছে, তিনি তার দ্বিগুণ দামে বিক্রি করতেন, মানে 110 টাকার জিনিসটা দ্বিগুণ দামে বিক্রি করতেন। দ্যাট মিন্স কত টাকা বিক্রি করতেন? 220 টাকায়। 100 টাকা জিনিস যদি 220 টাকায় বিক্রি হতো তাহলে লাভ কত হতো বলো? 220 থেকে 100 বিয়োগ, দ্যাট মিন্স 120% आंसर। এবার দেখো 47 এর অঙ্কটা করব। কোন জিনিসের কর 15% কমে যায়, ব্যবহার 20% বেড়ে যায়, তাহলে জিনিসের করের আয়ের কি পরিবর্তন হবে? আমি এই অঙ্কটা কিন্তু করে দেবো, এটা তোমরা নিজেরাই করবে, আমি জাস্ট একটু ধরিয়ে দিচ্ছি। তাহলে এই সূত্রটা a + b + ab/100 এটা দিয়ে করে দেবো, এটা ইউনিক ফর্মুলা। কি বলেছে? ব্যবহারটাকে করটা a মানে কমে যাচ্ছে, মানে কি -15, আর কি বলছে? ব্যবহার বেড়ে যাচ্ছে, b এর মান কত? +20। তো তোমরা জাস্ট মানটা পুট করবে, তাহলে आंसर বেরিয়ে যাবে। এবার 48 এর অঙ্কটা করব। দেখো 20 মিটার * 16 মিটার * 12 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘরের সবচেয়ে বড় কত দৈর্ঘ্যের প্রয়োজন হবে? একটা ঘর দেয়া রয়েছে, একটা ঘর যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেয়া রয়েছে। দৈর্ঘ্য কত দেয়া রয়েছে? দৈর্ঘ্য দেয়া রয়েছে 20, প্রস্থ দেয়া রয়েছে 16 আর উচ্চতা দেয়া রয়েছে 12 মিটার। তাহলে এটাকে সমকোণী চৌপল হিসাবে ধরতে পারি। সমকোণী চৌপলের কর্ণের সূত্র কি? এটাকে যদি a ধরি, এটা b ধরি, এটা c ধরি, তাহলে কর্ণ সমান √a² + b² + c²। এটা আমিও এই অঙ্কটা আমি কিন্তু করে দেব, এটা তোমরা নিজেরা করবে। এর মান 20 পুট করবে, b এর মান 16 পুট করবে, c এর মান 12 পুট করে স্কয়ার করে বর্গমূল করলে তোমরা করতে পারবে। আশা করি সেই জায়গাটা তোমরা পৌঁছে গেছো। তাহলে x এর মান যদি 1 পুট করি, দেখো 6 2 - 1 36 - 1 35। 35 কি করে লিখতে পারি? 5 × 7, তাহলে সংখ্যাটা 5 দ্বারা এবং 7 দ্বারা বিভাজ্য হবে। এটাই আমাদের কিন্তু आंसर, ডি ইজ দ্য কারেক্ট आंसर। ওকে, এবার দেখো আমরা 50 দাগের অঙ্কটা করব। একটি ঘনকের আয়তন 512 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? তাহলে আমাকে ঘনক সম্বন্ধে আইডিয়া নিতে হবে। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a² বর্গ একক, আয়তন হচ্ছে a তার কিউব। a মানে হচ্ছে একটা বাহু, a হচ্ছে বাহু। তাহলে আমাদের কি দেয়া রয়েছে? ঘনকের আয়তন, তারপর a তার কিউব দেয়া রয়েছে, মানে বাহু তার কিউব কত? 512। 512 মানে কত বলো? 8 তার কিউব। তাহলে কিউব কিউব ভ্যানিশ, a মানে বাহু মানে কত পেলাম? 8 পেলাম। 8 কি? সেমি। কি চাইছে? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কত পাবো বলো? 6a² মানে 6 * 8 * 8, 8 এর স্কয়ার। 6 * 8 = 64। তার মানে কত? 6 * 6a², 6 * 8 = 64। এবার তাহলে গুণ করে দেওয়া যাক। 4 6 24 4 হাতে 2, তাহলে 6 36 8 384 সমগ্র তল, তাহলে 384 বর্গ সেমি। এটাই आंसर।